রাজ্যের যিনি প্রধান প্রশাসনের, তিনি একটা অসাধারণ দক্ষতা দেখাতে পারছেন। দক্ষতা তার দায় এড়িয়ে যাওয়ার, দায় থেকে নিজেকে মুক্ত করবার, অসাধারণ দায় এড়াবার একটা দক্ষতা অর্জন করেছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। এ রাজ্যে কোনো ঘটনা ঘটলেই তিনি দায়িত্ব অন্যের দিকে ঠেলে দেন, অথচ আমরা সবাই জানি এ রাজ্যে যা যা ভালো, যদি উন্নয়ন হয়, যদি ভালো কিছু হয়, তাহলে সব তারই অনুপ্রেরণায় এমন একটা বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু যখনই অন্যরকম কিছু ঘটে যেটা রাজ্যের ভাবমূর্তিকে কলঙ্কিত করে, প্রশাসনের ভাবমূর্তিকে কলঙ্কিত করে, তারপরে অসাধারণভাবে, অসাধারণ দক্ষতায় তিনি সেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। আমরা তো দেখেছিলাম এ রাজ্যে একটা দুটো নয়, 26,000-এর মতো স্কুল শিক্ষকের চাকরি চলে গেছিল। অন্য কেউ নয়, সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ ন্যায়ালয়, এ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় পরিষ্কার জানিয়ে দিয়েছিল ভয়ঙ্কর ভয়াবহ এক দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির জন্যই এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে যায়। সেই সমস্যার এখনো সমাধান হয়নি, এখনো সেটা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু যেটা পেরেছিলেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান, গোটা বিষয়টা থেকে নিজের দায়কে সরিয়ে ফেলতে পেরেছিলেন, এবং এই দায় সরিয়ে ফেলবার ক্ষেত্রে তিনি অন্যের সহায়তা পান। তার দলের অন্যেরা এবং এ রাজ্যের তথাকথিত বিশিষ্টজনেরা ভারী অদ্ভুতভাবে বলেন, না না, উনি তো কোনো দায়িত্বে নন, উনি জানেন না, উনি করতে পারেন না, ওনার কোনো দায় নেই। আমরা দেখলাম শারদীয়ার সেই উৎসবের হুল্লোড়ে যখন উত্তরবঙ্গ ভাসছে, তখন তিনি কিভাবে মঞ্চে নাচছেন তা দেখেও সবাই চুপ করে রইলেন, এবং তিনি বললেন, আমি ওখানে গিয়ে বা কী করতাম, ভিআইপিরা গেলে ওখানে তো আরও বেশি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন প্রশাসনের লোকজনরা, ফলে আমি দূর থেকেই সমস্ত কিছু করেছি। তার উপরে দায় চাপাতে কেউ রাজি হয়নি। এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে, পরিবেশবিদরা তাদের তথ্য, তাদের পরিসংখ্যান বারবার করে বলছে যে এই রাজ্যে নির্বিচারে যেভাবে গাছ কাটা হয়েছে, যেভাবে জলাজমি ভরাট করা হয়েছে, যেভাবে গোটা প্রক্রিয়ায় পরিবেশকে দূষিত করা হচ্ছে, তার কুফল ফলতে শুরু করেছে। কিন্তু তার কোনো দায় নেই, তিনি সর্বোচ্চ প্রশাসনিক কর্ত্রী, কিন্তু তিনি কোনো দায়িত্ব নেবেন না। অসাধারণ দক্ষতায় সমস্ত দায় থেকে তিনি এড়িয়ে যান, তার কোনো দায় নেই, তিনি কোনো দায় নিতে রাজি হন না। ভেবে দেখুন, ঠিক পুজোর আগে আগেই আমাদের রাজ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে কতগুলো মানুষ মারা গেলেন। আমরা বারবার এই প্রশ্নটা তুলেছিলাম যে এইভাবে একটা উন্নত শহরে ইলেকট্রিক তার উপর থেকে যায় কি করে, থাকবে কেন? তিনি বললেন কি না, তিনি বললেন সিএসসির দোষ, যাবতীয় দায় সিএসসির, এবং তিনি বললেন এটা বাম আমলে তৈরি হয়েছিল। তা বাম আমলের পরে এতগুলো বছর তো কেটে গেল, তিনি তো ক্ষমতায় এসেছেন সেই 2011-এ, তারপরে তিনি কেন করেননি, কেন বলেননি যে ইলেকট্রিক বা বিদ্যুতের তার এভাবে রাস্তার উপরে থাকতে পারে না, তাতে বিপদ ঘটতে পারে? করাননি কেন এতগুলো বছর ধরে? কিন্তু এই প্রশ্নটা না তুলে সবাই তার দায় যে নেই এটাকে মেনে নিলাম। আমরা প্রত্যেকেই এভাবে ছাড় দিয়ে দিচ্ছি, তার কোনো দায় নেই, তিনি এসবের মধ্যে নেই, অথচ তিনি সর্বত্র বিরাজমান। এই অসামান্য দায় এড়িয়ে যাওয়ার দক্ষতা অর্জন করেছেন আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তা। আমার সাথে আলোচনার জন্য রয়েছেন পেশায় শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মী গৌতম দত্ত, এবং আমার সঙ্গে রয়েছেন মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি গৌতমের কাছে প্রথম আসি। গৌতম, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি তো উত্তরবঙ্গের মানুষ, আপনি তো উত্তরবঙ্গে রয়েছেন, ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মধ্য দিয়ে গেলেন। আমি যে প্রসঙ্গটা আলোচনায় আনতে চাইছি যে আমাদের রাজনীতিকরা কি অসাধারণ দক্ষতা অর্জন করেছেন দায় এড়িয়ে যাওয়া। প্রশাসনে যারা রয়েছেন তাদের তো দায় নিতে হবে। কোনো মেডিকেল কলেজে যদি কিছু ঘটনা ঘটে, যে কোনো জায়গায় অসম্ভব দক্ষতার সঙ্গে দায় এড়িয়ে যাচ্ছেন সবাই, কেউ দায় নিচ্ছেন না। এটাকে নিয়ে রাজনীতি হবে, চাপানুতর হবে, কিন্তু সবাই সবার দায় ঝেড়ে ফেলবেন। মানুষ বিপর্যস্ত, মানুষ ক্ষতবিক্ষত হতেই থাকবে।
মানে এটা হচ্ছে কেন, এটার প্রতিকারের উপায় কি? আমরা যদি সেই জায়গাতে একটু আলো ফেলবার চেষ্টা করি, কি বলবেন আপনি? দেখুন, কি বলছে অনুপমদা, প্রথম কথাটা হচ্ছে দায়। এই দায় শব্দটি কোড আন কোড আরেকটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে থাকে। শাসন ব্যবস্থায় এই দায় কথাটা যুক্ত হয়ে থাকে কথা রাখবার কথার সঙ্গে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতাটির কথা আপনার নিশ্চয়ই মনে আছে, একদম। কেউ কথা রাখে, কেউ 33 বছর কথা কাটলো। রাখেনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। হায়দার হোসেন ওপার বাংলার একজন বিখ্যাত গায়ক, তিনি বলেছেন যে স্বাধীনতা মানে কি শুধুমাত্র এই মানে কি বলেছে ফ্যাশন ডিজাইন এগুলো, তা নয়। আমরা 33 বছর পার না, আরো অনেক বছর পার করে ফেলেছি, কেউ কথা রাখেনি। আপনি জানেন যে আজকের দিনে পরিসংখ্যানগত ভাবে বলছে গোটা ভারতবর্ষে 1 লক্ষের বেশি স্কুলে একমাত্র শিক্ষক শিক্ষকতা করছে এবং তার জন্য ছাত্ররা কিছু ছাত্র পড়াশোনা করছে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি। কেউ কথা রাখেনি, এটা আমার দায় নয়, এটা হচ্ছে তাদের ভাবনা। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় হিসেব করলে দেখা যাবে প্রায় 6482টি স্কুলে একজন মাত্র শিক্ষক শিক্ষা দান করেন। এটা আমার দায় নয়। কলকাতাতে এই প্রথম এইভাবে বন্যা বিধ্বস্ত অবস্থার চেহারা দেখলাম, কতগুলো নিরপরাধ মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলাম। আমার দায় নয়। আমি দেখলাম, আমি যখন ক্ষমতার বাইরে ছিলাম তখন বলেছিলাম কেউ খাবে কেউ খাবে না, এটা হতে পারে না। আজকে সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, এটা আমার দায় নয়। আজকে আগের দিন রাত্রিবেলায় যে শিক্ষক আগামীকাল সকালবেলায় স্কুলে গিয়ে ছাত্রদেরকে সুন্দরভাবে লেসন দিব বলে লেসন প্ল্যানটা তৈরি করছিলাম, সেই শিক্ষকটা যখন রাত প্রভাত হবার সাথে সাথে জানতে পারছে যে আমার আর শিক্ষকতার দিন ফুরিয়ে গেছে, এটা সরকারের, এটা তথাকথিত সরকারের দায় নয়। দায় নয়, এই দায় নয় কথাটা যতবার সমাজে উচ্চারিত হচ্ছে, দায়টা তাহলে কার? আজকে আমরা বারবার করে দেখছি শিক্ষকের চাকরি চলে যাচ্ছে, এটা তার দায় নয়। প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, অভয়া তার কর্মস্থলে চাকরিরত অবস্থায় সে ধর্ষিতা হচ্ছে, তার দায় নয়। আজকে প্রতিদিন কলকাতা শহরের বুকে যেভাবে মানুষ মারা গেল বন্যা বিধ্বস্ত অবস্থায়, এটা তার দায় নয়। আজকে কুমারগ্রাম থেকে সোনাপুর থেকে শালকুমারহাট থেকে মাদারিহাট থেকে ধূপগুড়ি থেকে নাগরাকাটা থেকে ময়নাগুড়ি, বিস্তীর্ণ এলাকায় জলের কোনো বন্দোবস্ত নেই, জলগুলো সব নষ্ট হয়ে গেছে। আমার দায় নয়। আমরা কি আরে একটা বিপর্যয় থেকে আরেকটা সমস্যায় আতঙ্কের মধ্যে পড়বো? কারণ আতঙ্কটাই শুধুমাত্র বিভাজিত হচ্ছে। অতীতের একটা আতঙ্ক, অর্থাৎ বর্তমান শাসক দলের একটা আতঙ্ক, আবার বিরোধী দলের বক্তব্যের মধ্যে দিয়ে আরেকটা আতঙ্ক। তাহলে কি এই সহনাগরিকরা শুধুমাত্র আতঙ্কগ্রস্ত হয়ে জীবন বাঁচবে? তাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বোধহয় একদিন সহনাগরিকদের রুখে দাঁড়াতে হবেই। একদম সেই আতঙ্কের মাস্টারমশাইয়ের মতো শেষ পর্যন্ত একদম যিনি এগিয়ে এসে অন্য কথা বলেছিলেন, সত্য কথাটা উচ্চারণ করেছিলেন। আমি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসুর বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এই যে একটার পর একটা ঘটনাগুলো যেটা গৌতম উল্লেখ করলেন, শুধু খুব তাৎপর্যপূর্ণ যে আমাদের না আতঙ্কিত করা হচ্ছে। মানে ধরুন এখানে যদি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আমরা বলবো উত্তরপ্রদেশে ঘটেছে, এটা হয়েছে, আবার বানতলা ধানতলা সেই কথাও মনে করে দেবে সেই সময় হয়নি। অর্থাৎ সেই সময়কার যে আতঙ্ক ঘটনাগুলো বারবার করে সামনে এসে ওই সময়টার কথা মাথায় রাখুন। মানে সবাই আসলে ভীত সন্ত্রস্ত রাখতে চায় স্থিতাবস্থাকে বজায় রাখবার স্বার্থে। কেউ বলছে না যে এটা চলতে পারে না, এটা খারাপ হচ্ছে। মানে ভাবুন, ঠিক এখানে কোথায় পরিত্রাণ পাবো আমরা সাধারণ মানুষেরা? একদল তো আপনিই বলছিলেন যে সত্যি তো ইতিমধ্যেই এটাকে কেন্দ্র করে এটারও ধর্মীয় একটা রং দেখবার চেষ্টা করা হচ্ছে। এটা যদি চলতে থাকে, মানুষ তো বড় অসহায়, মানুষ কোথায় যাবে? দেখুন, আসলে আমাদের এই যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, ভারতবর্ষের সংবিধানের যিনি অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধান তৈরির পরেই কিন্তু তিনি আক্ষেপ করে বলেছিলেন, তিনি ছিলেন প্রথম দেশের আইনমন্ত্রী, তারপরেও তিনি বলেছিলেন যে ভারতবর্ষের
সংবিধানকে গণদেবতার মন্দির হিসাবে গড়ে তুলেছিলাম, কিন্তু গণদেবতা আসীন হওয়ার আগেই গণদেবতার যে বেদিটা শয়তান দখল করে নিয়েছে। তাই আমার প্রথম এবং প্রধান কাজ এটাকে ভস্মীভূত করা। এটা আক্ষেপ করে বলেছিলেন। ভালো আইন ভালো, তার থেকে দরকার ভালো শাসনকর্তা। আসলে ভারতবর্ষ তুমি কার, বাংলা তুমি কার, একটা কঠিন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খায়। আজকে দায় আর আবার কথা বলছে। দায়ের সঙ্গে তো দায়িত্ব, দায়িত্ব দায়িত্ব নেওয়ার জন্য তারা এসেছিলেন। তারা বলেছিলেন ওরা পারেনি, আমি পারবো, আমরা পারবো, আমরা করব, আমরা দায়িত্ব নেব। ওরা যে অন্যায় যে ভুল করেছে, আমরা সেই অন্যায় এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সে অন্যায় এবং ভুল যাতে ভবিষ্যতে না হয় তার গ্যারেন্টি দেব। কিন্তু ওই গৌতম দাই যে বললেন, কিন্তু আসলে কথা রাখেনি। কথা না রাখাটাই দস্তুর, কারণ এদের কথা রাখার কথা নয়। লেনিন বলেছিল, সর্বহারার আন্দোলন সর্বহারার নেতৃত্ব ব্যতীত সফল হয় না। এবং মাও সেতুং বলেছিল যে বেঁচে থাকার প্রথম শর্ত হচ্ছে শত্রুকে চেনা। যারা তাদের শত্রুকে সঠিকভাবে নির্ণয় বা চিহ্নিত করতে পারে না, তারা কখনো বাঁচার মতো বাঁচতে পারে না। আসলে এই দেশে, এই বাংলায়, এই সমাজে আজকের যারা সংখ্যাগরিষ্ঠ 90% মানুষজন, তারা কিন্তু প্রকৃতপক্ষে এদেশের মূল নিবাসী মানুষ। এবং সেই মূল নিবাসী মানুষের একটা অংশ হচ্ছে শূদ্র, যাদেরকে বলি, একটা হচ্ছে ধর্মান্তরিত শূদ্র। এই শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র তারাই কিন্তু মূল নিবাসী। তারা কিন্তু কোথাও প্রকৃত অর্থে শাসক নয়। তারা সব জায়গায় মোসাহেব, সব জায়গায় চামচা, সব জায়গায় গোলাম, জহুজুর। ফলে শাসন ক্ষমতায় যারা বসে আছেন, ফলে তাদের, যেটা আমরা বারবার বলি, আপনার আলোচনায় বারবার উঠে আসে, যে আমার এই দেশে, আমার এই বাংলায় শাসক আছে, আর যারা বাইরে আছে শাসন ক্ষমতার, তারা হচ্ছে অপেক্ষমান শাসক। শাসক আর অপেক্ষমান শাসক, এর বাইরে আর কিছু নেই। ফলে তারা শাসন করার জন্য আছে, তারা শোষণ করার জন্য আছে, তারা ক্ষমতা দখলে রাখার জন্য, তারা যা যা করা দরকার, যেভাবে যা করার দরকার তারা তাই করছে। মানুষের কিতে ভালো হয়, সমাজের কিসে ভালো হয়, বাংলার কিসে ভালো হয়, দেশের কিসে ভালো হয়, সেটা তাদের দরকার নেই, সেটা তাদের প্রয়োজন নেই। তাদের একটাই প্রয়োজন, ক্ষমতা দখলে রাখা। ক্ষমতা দখলে রাখলে আমি সমস্ত কিছু সুখ ভোগ আমরা করতে পারবো। আসলে এই বাংলার, এই ভারতবর্ষের, খুব দায়িত্ব নিয়ে বলছি, হয়তো গৌতম দা হয়তো একটু অন্যভাবে ভাবার অনুরোধ করবো আপনার দর্শকদেরকেও। খুব মানে আশ্চর্যের হলেও সত্য, স্বাধীনতার প্রায় আজকের আমরা 1947, আজকের 78টা বছর আমরা পার করে ফেলেছি। আজকের পশ্চিমবঙ্গে মাত্র 6% মানুষ যারা, তাদের মধ্য থেকে সমস্ত মুখ্যমন্ত্রী হয়েছে, অনেকগুলো মুখ্যমন্ত্রী হয়েছে, প্রায় 1 ডজন। সব এই 6% মানুষের মধ্য দিয়ে। সমস্ত অর্থমন্ত্রী হয়েছে এই 6% মানুষের মধ্য দিয়ে। সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এই 6% মানুষের মধ্য দিয়ে। সমস্ত ডিজিপি হয়েছে এই 6% মানুষের মধ্য দিয়ে। সমস্ত স্বরাষ্ট্র সচিব হয়েছে এই 6% মানুষের মধ্য দিয়ে। এমনকি কলকাতার পুলিশ কমিশনার পর্যন্ত এই 6% মানুষের মধ্যে। আর 94% মানুষ যারা, তারা কিন্তু এই সমস্ত ক্ষমতার যে মূল আধার, যে বৃত্ত, তার বাইরে থেকে গেছে। ফলে এইভাবেই মানে চলছে এবং চলবে। সাধারণ মানুষ যাবে কোথায়? অর্থাৎ বিরুদ্ধ মত, বিরুদ্ধ স্বর, আজকে কোনোটাকেই পাত্তা দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং প্রশাসন যেহেতু আমার হাতে আছে, বেশি যদি তুমি মানে আমার প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলো, কথা বলো,
তোমাকে ফাঁসিয়ে দেয়া হবে, ফাঁসিয়ে দেয়া হবে। কারণ সমস্ত প্রশাসন কলকাঠি আমার হাতে, তখন তুমি কিন্তু পার পাবে না। এই যে সন্ত্রাসের পরিবেশ, এখান থেকে বেরিয়ে এই অন্যায় এবং অবিচারের যে স্টিম রোলার সমাজের উপর চলছে, সেটাকে রুখে দেওয়া, সেটাকে প্রতিবাদ করা, সেটাকে প্রতিহত করা বড্ড কঠিন কাজ। বিরোধী দলগুলো কিন্তু তাদের ভাবনার এবং চেতনার যদি আমূল পরিবর্তন না করে, এবং তারাও যে তাদের পরিচালন ব্যবস্থায় যে ব্রাহ্মণ্যবাদী যে সিস্টেমটাকে টিকিয়ে রেখে তারা যদি এগোতে চায়, তাহলে মূল্যবাসী মানুষজনদের মধ্যে যারা একটু শিক্ষিত, যারা একটু সচেতন, যারা একটু আলোকপ্রাপ্ত, তারা কি করে তাদের সাথ দেবে, তাদের উপর বিশ্বাস বা ভরসা রাখবে?